তো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর কস্ট অ্যান্ড ট্যাক্স বলে যে সাবজেক্ট রয়েছে তার কিন্তু আমরা ট্যাক্সের পার্ট আমরা আজকে স্টার্ট করব, ট্যাক্সের পার্ট। এবং কোন চ্যাপ্টার আরম্ভ করব সেটা তো তোমরা এখানেই দেখতে পাচ্ছ, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, কোন বই থেকে করব তোমরা এখানে দেখো, বসু আর নায়কের যে বইটা রয়েছে সেখান থেকেই কিন্তু আজকে আমি করব এই ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, আর ট্যাক্স অ্যান্ড কস্টের সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি সব অঙ্ক পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের সেমিস্টার 3তে যেহেতু সব এমসিকিউ আসবে, তাহলে আমাকে সব এমসিকিউই করাতে হবে। কিন্তু প্রথম পার্টেই আমি যদি এমসিকিউ স্টার্ট করে দিই তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো এমসিকিউ করাবো না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কনসেপ্ট যেটা আছে সেটা ক্লিয়ার করব, এই চ্যাপ্টারের মানেটা কি, পুরো এর নিয়ম কানুন কি জিনিস কোথা থেকে এসেছে সব ক্লিয়ার করব, এবং কয়েকটা বড় অঙ্ক তোমাদের কাছে সলভ করে দেখাবো। ঠিক আছে, কারণ এই বড় অঙ্কগুলো করতে না পারলে কিন্তু এমসিকিউ কিছুই করতে পারবে না। ঠিক আছে, তাই জন্য আমাদের আগে বড় অঙ্ক করতে হবে। বড় অঙ্ক মানে ছোট ছোট এইটুকুনি টুকুনি একদম 2-3 নাম্বারের অঙ্ক। ঠিক আছে, তারপরে তোমাদেরকে কিন্তু এমসিকিউ করাবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ইনকাম ফ্রম আদার সোর্সেস এর কনসেপ্টে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দেখো, আমরা আজকে যে চ্যাপ্টারটা করছি এটা কোন সাবজেক্টের চ্যাপ্টার? দেখো, এই যে সাবজেক্ট তার নাম হলো ট্যাক্সেশন, মানে ট্যাক্স। সোজা সাপটা কথা আমি যদি শর্টে বলি, এর মানে হলো ট্যাক্স। আচ্ছা, ট্যাক্স মানে কি তোমরা আমাকে বলো, ট্যাক্স কথার মানে কি? ট্যাক্স কথার মানে হলো আমরা যে ইনকাম করছি সেই ইনকামের একটা ছোট্ট অংশ সরকার আমাদের থেকে নিয়ে নিচ্ছে, এই জিনিসটাকেই আমরা কি বলে থাকি? ট্যাক্স। ধরে নাও আমি যদি 200 টাকা ইনকাম করে থাকি, সরকারকে আমায় ভাবো 30 টাকা দিয়ে দিতে হচ্ছে, সরকার আমার থেকে 30 টাকা নিয়ে নিচ্ছে, তাহলে আমার হাতে পড়ে রয়েছে কত? 170 টাকা। তাহলে এই যে 30 টাকা নিয়ে নিচ্ছে এটাকেই আমরা কি বলে থাকি? ট্যাক্স। এর মানে তো তোমরা সবাই জানো, আর কিছু বলার নেই। কিন্তু আমার এই যে ভাবো 200 টাকা আমি ইনকাম করেছি, তো আমার এই ইনকামের মধ্যে থেকে 30 টাকা ট্যাক্স নিয়ে নিল। এবারে কথা হলো যে সব ইনকামের ওপরেই কি সরকার ট্যাক্স নেয়? বলো তো তোমরা এটা, যে সব ইনকামের ওপর সরকার ট্যাক্স নেয়? নেয় না কিন্তু। সব ইনকামের ওপর সরকার ট্যাক্স নেয় না। এমন কিছু কিছু ইনকাম আছে যাদের ওপর সরকার কিন্তু ট্যাক্স নেয় না। ঠিক আছে, তো যে সমস্ত ইনকামের ওপরে সরকার ট্যাক্স নেয় সেই সমস্ত ইনকামকে আমরা বলবো ট্যাক্সেবল ইনকাম। কি বলবো? ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম। এই যেমন দেখো, আমি বললাম আমি 200 টাকা ইনকাম করেছি, সেই 200 টাকা থেকে আমায় 30 টাকা দিয়ে দিতে হলো, তাই না? তাহলে আমাকে আমার ভাবো ভাবো সরকার বলেছে যে তুমি যা ইনকাম করবে তার 10% আমাদেরকে দিতে হবে, সরকার ভাবো বলেছে। তাহলে ভাবো আমি 200 টাকার যদি 10% করি তাহলে কত হবে? 200 টাকার 10% করলাম, 200 টাকার 10% করলে হবে 20 টাকা, তাই তো? হবে কত? 20 টাকা। তাহলে আমার 200 টাকার ভেতর থেকে 20 টাকা নিয়ে নিল, তার মানে কার ওপর আমি ট্যাক্স দিলাম? আমি দিলাম আমার যে ইনকামটা হয়েছে 20 টাকা তার ওপর। তাহলে এই, সরি, আমি কার ওপর ট্যাক্স দিলাম? 200 টাকার ওপর। আমার ইনকাম যে হয়েছে 200 টাকা, সেই 200 টাকার ওপর আমি কি করলাম? ট্যাক্স কিন্তু দিলাম। তাহলে এই 200 টাকাটাকে আমি কি বলবো? আমার ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, যার ওপর সরকার ট্যাক্স নেয় তাকে বলা হয় ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, আচ্ছা, এবারে ভাবো সরকারের মনে একটু বেড়ে মায়া দয়া হয়েছে। সরকার বলল তোর থেকে 20 টাকা নিয়ে নেবো, বলছে পাবলিকের থেকে 20 টাকা নিয়ে নেবো, মাত্র তো 200 টাকা রোজগার করছে, 20 টাকা যদি নিয়ে নিই তাহলে বেচারা পাবলিক কি খাবে? ঠিক আছে, তো সরকারের মনে একটু দয়া মায়া হলো। তো সরকার বলল 200 টাকার ভেতর থেকে 200 টাকার 200 টাকার ওপর ট্যাক্স দেওয়ার কোনো দরকার নেই। সরকার আমাকে বলল যে তুমি বরং একটা কাজ করো, 150 টাকা তুমি তোমার কাছে রাখো। সরকার আমাকে বলছে যে যে 150 টাকা
এরকম টাকাটাকে ভাগ করে দিল, সরকার বলল 150 টাকা তুমি তোমার কাছে রাখো, মানে আমি আমার কাছে রাখলাম, আর বাকি 50 টাকার ওপর তুমি আমায় ট্যাক্স দাও। ঠিক আছে, তাহলে 50 টাকার ওপর যদি আমি 10% সরকারকে ট্যাক্স দিই, তাহলে কত হচ্ছে দেখি তো। হচ্ছে কিন্তু দেখো 5 টাকা। তাহলে আমার ট্যাক্সেবল ইনকাম কতটুকুনি, ট্যাক্সেবল ইনকাম, তাহলে দেখো এইটা হলো, কিন্তু এর ওপর সরকার ট্যাক্স নিচ্ছে না, নিচ্ছে এইটুকুনির ওপর, তাহলে এই টাকাটাকে আমি বলবো ট্যাক্সেবল ইনকাম। সেক্ষেত্রে আমার টোটাল ইনকাম কত হলো, এই যে দেখো 150 টাকা, আর এখানে কত 50, 50 থেকে সরকার 5 টাকা কেটে নেবে, মানে 45 টাকা আমার ইনকাম হয়ে গেল। ঠিক আছে, 45 টাকা আমার ইনকাম, এই 195 টাকা আমার টোটালি ইনকাম হয়ে গেল, বোঝা গেল। তাহলে এইটার উপর সরকার যদি ট্যাক্স না নেয়, তাহলে এটাকে আমি বলবো নন ট্যাক্সেবল ইনকাম। এর ওপর সরকার ট্যাক্স নিল, এটাকে আমি বলবো ট্যাক্সেবল ইনকাম। তাহলে তোমরা বুঝতে পারলে কোনটা ট্যাক্সেবল কোনটা নন ট্যাক্সেবল। এবারে কথা হলো, সরকার কার কার ওপর সত্যি ট্যাক্স নেয় না, এটা কিন্তু তোমাদের বলা উচিত। সরকার কোন কোন ইনকামের ওপর ট্যাক্স নেয় না বলো তো। তোমরা জানবে এগ্রিকালচারাল ইনকামের ওপর কিন্তু সরকার কোনো রকম ট্যাক্স নেয় না। ঠিক আছে, কোনো চাষি, কৃষক, ফার্মার, ভাবো চাষ করলো, ঠিক আছে, চাষ করে ভাবো 10,000 টাকা ইনকাম করলো, চাষবাস করে 10,000 টাকা ইনকাম করলো, সরকার এই 10,000 টাকার ওপর কোনো ট্যাক্স নেবে না। ঠিক আছে, তাহলে এগ্রিকালচারাল ইনকামের ওপর সরকার ট্যাক্স নেয় নেয় না, সেই জন্য এই যে 10,000 টাকাটা আমরা বলবো কি নন ট্যাক্সেবল ইনকাম, নন ট্যাক্সেবল ইনকাম, এর ওপর সরকার ট্যাক্স নেবে না। ঠিক আছে, আচ্ছা আবার দেখো ট্যাক্সেবল ইনকাম, আমি একটা উদাহরণ দিই, ভাবো ট্যাক্সেবল ইনকামের, ভাবো একটা লোকের বাড়ি আছে, একটা লোক বাড়ি করেছে এবং বাড়িটা ভাড়া দিয়েছে, ভাড়া দিয়ে প্রত্যেক মাসে ভাবো 20,000 টাকা ভাড়া পাচ্ছে, রেন্ট পাচ্ছে, সরকার কিন্তু এর উপর ট্যাক্স নেবে, তাহলে এটাকে আমরা কি বলবো ট্যাক্সেবল ইনকাম। তাহলে এটাকে আমি কি বলবো ট্যাক্সেবল ইনকাম। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে ট্যাক্সেবল ইনকাম মানে কি আর নন ট্যাক্সেবল ইনকাম মানে কি। আচ্ছা চলো আরেকটা আমি নন ট্যাক্সেবল ইনকামের উদাহরণ দিই। ঠিক আছে, সেটা হলো, ভাবো কোনো একজন মানুষ পোস্ট অফিসে একটা ফিক্সড ডিপোজিট করেছে, ভাবো পোস্ট অফিসে টাকা জমা করেছে এবং সেই লোকটা তার এগেনস্টে কিছু ইন্টারেস্ট পাচ্ছে। যদি ইন্টারেস্ট 3,500 টাকা, 3,500 টাকার কম হয়, তাহলে সরকার এই টাকার উপর কোনো কিন্তু ট্যাক্স নেবে না। ঠিক আছে, বোঝা গেল। ভাবো একটা লোক ইন্টারেস্ট পাচ্ছে 3,000 টাকা, তো সেই যে ইনকামটা হচ্ছে লোকটার, তার উপর কিন্তু সরকার ট্যাক্স নেবে না। কিন্তু ভাবো 3,000, ভাবো যদি 3,500-র বেশি হয়, মানে ভাবো একটা লোক 10,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, একটা লোক ভাবো 10,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, তখন সরকার কি করবে, তখন কিন্তু সরকার 3,500 টাকায় অবধি ছাড়, ঠিক আছে, ট্যাক্স নেবে না। এতটুকুনি হলো নন ট্যাক্সেবল, এতটুকুনি কি নন ট্যাক্সেবল। ঠিক আছে, নন ট্যাক্সেবল ইনকাম, আমি লিখলাম নন ট্যাক্সেবল ইনকাম। এবারে একটা লোক ভাবো 10,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, 10,000 টাকা, তাহলে সরকার কি করবে, 10,000 থেকে 3,500টাকে বাদ দিয়ে যতটুকুনি পড়ে থাকবে সেই টাকাটার উপর ইন্টারেস্ট নেবে, অর্থাৎ এইটুকুনি টাকা হলো ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল, এতটুকুনি টাকা হলো ট্যাক্সেবল, কিন্তু এইটুকুনি টাকা ছাড় দেবে, এটাকে আমরা কি বলবো নন ট্যাক্সেবল ইনকাম। বোঝা গেল। তাহলে আশা করি তোমরা ট্যাক্সেবল ইনকাম আর নন ট্যাক্সেবল ইনকামের পার্থক্যটা বুঝতে পেরেছো। আচ্ছা আমরা যখন এই অঙ্কগুলো করব, এই অঙ্কতে আমরা কেবলমাত্র ট্যাক্সেবল ইনকামগুলোকে লিখব, যে ইনকামগুলো ট্যাক্সেবল নয় সেগুলোকে আমি অঙ্কের মধ্যে আনবো না, মানে নন ট্যাক্সেবল ইনকামকে আমি অঙ্কের মধ্যে আনবো না, ট্যাক্সেবল ইনকামকে আমি অঙ্কের মধ্যে আনবো। আমাদের অঙ্কে কাজটা কি, যে যেগুলো ট্যাক্সেবল ইনকাম সেগুলোকে লিখতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের কাজ, আর কিচ্ছু না। তাহলে তোমরা তো ব্যাপারটা বুঝতে পারলে যে ট্যাক্সেবল ইনকাম কি আর নন ট্যাক্সেবল ইনকাম কি। এইবারে তোমাদেরকে আমি বলবো
যে একটা মানুষ কত জায়গা থেকে ইনকাম করতে পারে, মানে একটা মানুষের ইনকামের সোর্স কত রকমের হতে পারে, ঠিক আছে, কতগুলো সোর্স থেকে সে ইনকাম করতে পারে। তো তোমরা জানবে একটা মানুষ 5 রকমের সোর্স থেকে ইনকাম করতে পারে, একটা মানুষের ইনকামের সোর্স 5 রকমের হতে পারে। কি কি সেই 5টা প্রকার, সেটাই চলো এবারে এখানে আমি লিখবো। প্রথম হলো ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে, ইনকাম ফ্রম স্যালারি। দ্বিতীয়ত হলো ইনকাম, আচ্ছা বারবার আমি এই ইনকাম কথাটা আর লিখছি না, ঠিক আছে, তাহলে লেখা অনেক বড় হয়ে যাবে, আমি শর্টে লিখছি। একটা মানুষ স্যালারি থেকে ইনকাম করতে পারে, স্যালারি থেকে, ঠিক আছে, স্যালারি থেকে ইনকাম করতে পারে। তারপরে হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি থেকে ইনকাম করতে পারে, তার মানে কি কোনো একটা লোকের একটা বাড়ি আছে, সেই বাড়িটাকে ভাড়া দিয়েছে, রেন্টে দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে ইনকাম করতে পারে। আচ্ছা, বিজনেস থেকে ইনকাম করতে পারে, ঠিক আছে। আর কোথা থেকে ইনকাম করতে পারে? ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন মানে কি? ক্যাপিটাল গেন মানে হলো একটা লোকের ভাবো অনেক জমি আছে, সোনা আছে, মানে জুয়েলারি আছে, শেয়ার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সেগুলো বিক্রি করে টাকা ইনকাম করছে। তো এই ধরনের ইনকামকে আমরা বলবো ক্যাপিটাল গেন। প্রথমেরটা তো বুঝতে পারলে, স্যালারি, একটা লোক মাইনে পাচ্ছে কোনো কোম্পানিতে কাজ করে, সেখান থেকে ইনকাম করতে পারে, বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করতে পারে, বিজনেস থেকে ইনকাম করতে পারে, নিজের জমি বাড়ি গাড়ি সোনা দানা বিক্রি করে ইনকাম করতে পারে। আর এই 4 ধরনের ইনকাম বাদে বাকি সমস্ত ইনকামকে আমরা বলি কি? ইনকাম ফ্রম আদার সোর্সেস, যেটা আমি এখানে হেডিং দিয়েছি, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। তাহলে কত ধরনের ইনকাম হলো? 1 2 3 4, আর এই যে ইনকাম ফ্রম আদার সোর্সেস মানে টোটাল 5 রকমের ইনকাম হলো। এবারে এই ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে কি কি আসতে পারে, কিরকম কিরকম ইনকাম? এই ভাবো একটা লোক লটারিতে 1 কোটি টাকা জিতে গেল, তাহলে এটা তো কোনো বিজনেস বা স্যালারি বা কিছু বিক্রি করে আসেনি, তাই না? তাহলে এটা হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস, বোঝা গেল? আচ্ছা, তারপরে ভাবো এই রকম হতে পারে, একটা লোক ব্যাংকে টাকা জমা করলো, একটা লোক ভাবো ব্যাংকে টাকা জমা করলো, ভাবো 10,000 টাকা ভাবো জমা করলো। তো 10,000 টাকা ব্যাংকে জমা করলে কিছু না কিছু তো ইন্টারেস্ট পাবে সেই লোকটা, ওই যে ইন্টারেস্ট সেটা হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস। অর্থাৎ যে সমস্ত ইনকামগুলো চাকরি, বাড়ি ভাড়া, জমি বাড়ি বিক্রি বা বিজনেস করে আসছে না, আসছে না, এই রকম এই 4টে পথ বাদে যদি কোনোভাবে কারোর টাকা ইনকাম হয়, তাহলে তাকে আমরা কি বলবো? ইনকাম ফ্রম আদার সোর্সেস। বোঝা গেল? ভাবো একটা লোক কোনো একটা হর্স রেসে গেছে, কোনো ঘোড় দৌড় হচ্ছে, প্রচুর ঘোড়ার দৌড়, সেখানে টাকা লাগালো এবং জিতেও গেল টাকা লাগিয়ে, তাহলে সেই যে টাকার ইনকামটা, সেটা হলো কি? ইনকাম ফ্রম আদার সোর্সেস। বুঝতে পারলে? তো এই এরকম প্রচুর ইনকাম আছে যেগুলো ইনকাম ফ্রম আদার সোর্সেস এর মধ্যে। তো অঙ্ক করতে করতে আমরা বুঝতে পারবো যে কোনগুলো ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো অঙ্ক করবার সময় একটা জিনিস কিন্তু তোমরা বারবার বারবার করে বলে দিচ্ছি, মনে রাখবে, অঙ্কের মধ্যে আমরা কিন্তু যদি কোনো ইনকাম স্যালারি থেকে, হাউস প্রপার্টি থেকে বা বিজনেস থেকে বা ক্যাপিটাল গেন থেকে হয়ে থাকে, তাহলে সেই রকম ইনকামকে আমি অঙ্কের মধ্যে আনবো না। কেন আনবো না? কারণ আমি এখন অঙ্ক করছি ইনকাম ফ্রম আদার সোর্সেস এর। তাহলে স্যালারি থেকে ইনকাম, হাউস প্রপার্টি থেকে ইনকাম, বিজনেস থেকে ইনকাম, ক্যাপিটাল গেন থেকে ইনকাম আমি অঙ্কের মধ্যে আনবো না, কারণ আমি ইনকাম ফ্রম আদার সোর্সেস করছি। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে যদি কোনো টাকা পয়সা উপার্জন হয়ে থাকে, সেগুলোই অঙ্কের মধ্যে আনবো, এবং সেগুলো অবশ্যই ট্যাক্সেবল হওয়া চাই। ট্যাক্সেবল ইনকাম অঙ্কের মধ্যে আনবো। যদি কোনো ইনকাম ট্যাক্সেবল না হয়, সেটাকে অঙ্কের মধ্যে আনবো না। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে একটা দুটো অঙ্ক করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ও তোমরা দেখো, প্রথমেই আমরা স্টার্ট করব এক্সাম্পল 3-এর দাগের অঙ্কটা। তো দেখো অঙ্কটা তো করব, অঙ্কের আমরা যে ছকটা কিরকম ভাবে কাটবো, এইভাবে কাটবো। এখানে দেখো আমি লিখলাম পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট।
আর ওপরে যেহেতু লেখাই আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, সেরকম তোমরা হেডিং দিয়ে দেবে। তোমরা হেডিং দেবে ইনকাম ফ্রম আদার সোর্সেস, তারপরে এরকমভাবে তোমরা ঘর কাটবে। আচ্ছা, যদিও তো বড় অঙ্ক পরীক্ষায় এরকম আসবে না, যা আসবে এমসিকিউ। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা শুধু একটা জিনিস লিখবো, সেটা হলো কিন্তু এখানে অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারটা কত লিখবো দেখবে বইয়ের মধ্যে দেওয়াই রয়েছে, তোমরা অঙ্কটা একবার দেখো। অঙ্কে বলে দিয়েছে মিস্টার অজিত দাস, এ রিডার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। তো যাই হোক, ইনকাম ফ্রম আদার সোর্সেস, প্রিভিয়াস ইয়ারটা বলে দিয়েছে 24-25। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে বলো? তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26। তাহলে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 2025-26, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারকে শর্টে আমি এরকম ভাবে লিখছি পিওয়াই। তো সেটা কত হবে? 2024-25, 2024 আর 25, ঠিক আছে। তো এই তো হলো মেন কথা। তো এবারে দেখো, এই যে লোকটা রয়েছে যার নাম মিস্টার অজিত দাস, এই লোকটা কত কত জায়গা থেকে ইনকাম করছে তোমরা শুধু দেখো, কত জায়গা থেকে সোর্স থেকে ইনকাম করছে। তো এই লোকটা বলে দিয়েছে এ রিডার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে। তার মানে আমি ধরে নিচ্ছি ও ক্যালকাটা ইউনিভার্সিটির ওই প্রফেসর টাইপের কিছু একটা, প্রফেসর হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির। এবারে দেখো প্রথমেই লোকটা ইনকাম ফ্রম স্যালারি, তো যেহেতু সে প্রফেসর, সেহেতু ও চাকরি করছে বলে একটা ইনকাম করছে, স্যালারি পাচ্ছে। তো স্যালারি যেহেতু পাচ্ছে কাজ করবার জন্য, এইটাকে আমি অঙ্কের মধ্যে লিখবো না, কারণ এইটা হলো তার স্যালারি থেকে ইনকাম হচ্ছে। আমি কি বললাম? আমি এই অঙ্কের মধ্যে কাদেরকে লিখবো? যেটা স্যালারি থেকে ইনকাম নয়, হাউস প্রপার্টি থেকেও ইনকাম নয়, ক্যাপিটাল গেন থেকেও ইনকাম নয়, বিজনেস থেকেও নয়। এই চারটে ইনকাম বাদে বাকি যে ইনকামগুলো, সেইগুলো কিন্তু আমি লিখবো, এবং সেগুলো অবশ্যই ট্যাক্সেবল হওয়া চাই, ঠিক আছে। তো দেখো, একটা লোক স্যালারি যদি পায় তাহলে আমি কেন লিখবো? সেটা তো স্যালারির অঙ্কে গিয়ে লিখবো, ঠিক আছে। তোমরা ক্লাস 11-এ মনে করো সেমিস্টার 2-তে ইনকাম ফ্রম স্যালারি করেছো, সেখানে লিখবো, এখানে কেন করবো, তাই না? তারপরে দেখো, তাহলে 1 নম্বরেরটা লিখবো না, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি, মানে অঙ্কের মধ্যে লিখবোই না, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে কি বলেছে, এক্সামিনার্স রেমুনারেশন ফ্রম দ্য ইউনিভার্সিটি। তারপরে দেখবে ব্র্যাকেটে লেখা রয়েছে এক্সপেন্সেস ইনকার্ড ফর দিস পারপাস ₹500। তো এবারে এই জিনিসটা তোমরা দেখো, একটা প্রফেসর, সে তো এমনি মাইনে পাচ্ছে, স্যালারি পাচ্ছে কত টাকা? 2,40,000 টাকা। তাছাড়া যখন পরীক্ষা হয়, কলেজে কলেজে পরীক্ষা হয়, তখন সেই পরীক্ষার রুমে গার্ড দেওয়ার জন্য, পরীক্ষার রুমে গার্ড দেওয়ার জন্য আবার এক্সট্রা টাকা পাচ্ছে, সেটা স্যালারির মধ্যে কিন্তু ইনক্লুড নেই। মানে ও যদি বলে আমি গার্ড দেব না, তাহলে ওই টাকাটা ওর ইনকাম হবে না, ঠিক আছে। আর যদি বলে আমি গার্ড দেব, তাহলে ওই 4,000 টাকাটা ওর ইনকাম হবে, ঠিক আছে। এটা কিন্তু স্যালারি নয়, এটা একটা সাইড ইনকাম বলতে পারো, ঠিক আছে। যে ওই পরীক্ষার হলে গার্ড দিলে 4,000 টাকা করে পাওয়া যায়, ঠিক আছে। তো এই রকম একটা কাজও মাঝে মাঝেই করে এই লোকটা। তো এটা হলো কিন্তু ওর সাইড ইনকাম, ওর স্যালারির মধ্যে এটা ইনক্লুড নয়। তো এই সাইড ইনকামটা করলে ও 4,000 টাকা পেয়ে যায়। তো এইটা হলো কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা ওর অন্য জায়গা থেকে ইনকাম হচ্ছে, সাইড ইনকাম হচ্ছে। তাহলে ও কত টাকা ইনকাম করছে? কত টাকা ইনকাম করছে? 4,000 টাকা। তো এই টাকাটার ওপর কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। কিন্তু খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো লোকটা ইনকাম করছে কত টাকা? 4,000 টাকা। এবারে বিভিন্ন পরীক্ষার হলে ভাবো যেতেই ওর গাড়ি ভাড়া চলে গেছে 500 টাকা, যেটা দেখবে লেখা রয়েছে এক্সপেন্সেস ইনকার্ড ফর দিস পারপাস, মানে এই পারপাসটার জন্য, এই কাজটা করবার জন্য তার 500 টাকা খরচা হয়ে যাচ্ছে। ভাবো অন্য দূরের কোনো একটা কলেজে গাড়ি দিতে যাচ্ছে, যার জন্য তার গাড়ি ভাড়াই 500 টাকা চলে যাচ্ছে। তাহলে 4,000 টাকা ইনকাম করছে, আর 500 টাকা যদি ওর গাড়ি ভাড়াতেই চলে যায়, তাহলে ওর অ্যাকচুয়াল ইনকাম কত হলো? ওর অ্যাকচুয়াল ইনকাম কিন্তু হলো 3,500 টাকা। তাহলে সরকার 3,500 টাকার উপর ট্যাক্স নেবে, ঠিক আছে। দেখো সরকার যদি, যদি সরকার বলে আমার 10% ট্যাক্স লাগবে, ভাবো সরকার বলল যে আমি 10% ট্যাক্স নেব। এবারে সরকার যদি বলে তুমি যা ইনকাম করছো তার উপর আমায় ট্যাক্স দাও, ভাবো সরকার বলল তুমি যা ইনকাম করছো তার উপর ট্যাক্স দাও, তাহলে এই লোকটাকে কত টাকার ট্যাক্স দিতে হবে? দিতে হবে 400 টাকার ট্যাক্স। এবারে সরকার যদি বলে
তোমার গাড়ি ভাড়াটা বাদ দাও, বাদ দিয়ে কত ইনকাম করছো আমাকে বলো। ভাবো সরকার এরকম বললো যে তুমি বলো না গাড়ি ভাড়া বাদ দিয়ে তোমার কত ইনকাম হচ্ছে, তখন লোকটা কি বলবে, আমার তাহলে 3,500 টাকা ইনকাম হচ্ছে। তখন যদি বলে ঠিক আছে তুমি 3,500 টাকার ওপর ট্যাক্স দাও 10%, তাহলে কত টাকা ট্যাক্স দেবে ওই লোকটা? দেবে কিন্তু 350 টাকার, তাই না? তাহলে দেখো সরকার যদি বলে ওই কত গাড়ি ভাড়া ফাড়া দিয়েছো আমার অত জেনে দরকার নেই, যা ইনকাম করছো তার উপর তুমি ট্যাক্স দাও, যদি সরকার এরকম বলে তাহলে কিন্তু ওই লোকটাকে 400 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু সরকার যদি বলে আচ্ছা তুমি তো 4,000 টাকা ইনকাম করলে, কিন্তু তোমারও তো গাড়ি ভাড়ায় কিছু টাকা লেগে গেছে, সেই টাকাটা বাদ দিয়ে বরং তুমি আমায় ট্যাক্স দাও, তাহলে কিন্তু লোকটা 350 টাকা ট্যাক্স দেবে, তাই না? বোঝা গেল? তাহলে যদি লোকটা নিজের গাড়ি ভাড়া এক্সপেন্সেস গুলোকে বাদ দিয়ে ট্যাক্স দেয়, তাহলে কিন্তু লোকটার একটু কম ট্যাক্স দিতে হবে। তো সরকার কি করে, যারা ভালো কাজ থেকে ইনকাম করে না, যারা ভালো কাজ থেকে ইনকাম করে তাদের কিন্তু ওই এক্সপেন্সেস গুলো বাদ দিয়ে, গাড়ি ভাড়া বা অন্য যদি কোনো এক্সপেন্সেস হয় বাদ দিয়ে যে টাকাটা থাকে এই যে 3,500, তার উপরেই ট্যাক্স নেয়। কিন্তু যদি কেউ একটু মানে একটু জুয়া টাইপের কোনো খেলা থেকে ইনকাম করে, তাহলে কিন্তু সরকার কোনো এক্সপেন্সেস দেখে না, টোটাল যা ইনকাম হচ্ছে তার উপরেই ট্যাক্স নেয়। মনে থাকবে এই জিনিসটা। ভাবো একটা লোক হর্স রেস, ভাবো একটা লোক ঘোড়া দৌড় দেখতে গেছে, কোনো হর্স রেস, কোনো ঘোড়ার দৌড় হচ্ছে সেখানে গেছে। তো ওই একইভাবে ভাবো 4,000 টাকা ইনকাম করেছে এবং তার ঘোড়া দৌড়ে যেতে 500 টাকা খরচা হয়েছে, তখন কিন্তু সরকার ওই 500 টাকাটা বাদ দেবে না। তখন সরকার বলবে তুমি কত টাকা গাড়ি ভাড়া করে গেছো আমার দেখার দরকার নেই, তুমি যদি 4,000 টাকা ইনকাম করো আমাকে 4,000 টাকার উপর 10% দিতে হবে। কারণ এটা হলো একটা জুয়া বা গ্যামলিং টাইপের জিনিস। কিন্তু এটা তো ও একটা ভালো কাজ করেছে, তাই জন্য ওকে ওই যে টাকাটা গাড়ি ভাড়ার জন্য খরচা হয়েছে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার উপর ট্যাক্স দিতে হবে। তাহলে ওই লোকটার একটু কম ট্যাক্স দিতে হলো, আর এক্ষেত্রে ওই লোকটার একটু বেশি ট্যাক্স দিতে হলো যদি কেউ ঘোড়া দৌড় থেকে ইনকাম করে বা কোনো জুয়া বা গ্যামলিং থেকে কোনো ইনকাম করে, তখন কিন্তু এক্সপেন্সেস বাদ দিলে চলবে না। এটা বোঝা গেল, আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে কিন্তু লোকটা কত টাকার উপর ট্যাক্স দেবে? এখানে লোকটা কিন্তু 3,500 টাকার উপর ট্যাক্স দেবে। তাই জন্য 3,500 টাকা হলো কিন্তু ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, তাহলে ট্যাক্সেবল ইনকামটা 3,500 টাকা, তাহলে এখানে আমরা লিখবো এক্সামিনার্স রেমুনারেশন। এক্সামিনার্স রেমুনারেশন, তাহলে বলো কত টাকার উপর ট্যাক্স দেবে, কত টাকা ট্যাক্সেবল ইনকাম? দেখো 4,000 টাকা ইনকাম করছে কিন্তু 4,000 টাকার উপর ট্যাক্স দেবে না, 500 টাকা বাদ দিয়ে বাকি 3,500-র ওপর কিন্তু ট্যাক্স দেবে, ঠিক আছে? তাহলে এইটা হলো ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে? তাহলে বোঝা গেল। চলো এই গেল আমাদের 1 নম্বর জিনিস, ট্যাক্সেবল ইনকাম কতটা, 3,500। তারপরে দেখো 3 নম্বরে কি বলছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তাহলে কোনো ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে, মানে লভ্যাংশ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ভাবো আমি কোনো শেয়ারে ইনভেস্ট করেছিলাম, তো সেখান থেকে আমি ডিভিডেন্ড পাচ্ছি, তো অবশ্যই সেটা কিন্তু ট্যাক্সেবল, তার উপর সরকারকে ট্যাক্স দিতে হবে। এবং কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, তুমি যা ইনকাম করবে পুরোটার উপর ট্যাক্স দিতে হবে, কোনো ছাড় নেই। মানে ডিভিডেন্ড, আমি যদি লিখি ডিভিডেন্ড, সেই ইন্ডিয়ান কোম্পানি হোক আর ফরেন কোম্পানি হোক, যে কোম্পানি হোক না কেন আমার কিছু যায় আসে না, সরকার বলবে আমার কিছু যায় আসছে না, তুমি যে টাকাটা ইনকাম করছো যদি 5,000 ইনকাম করো আমাকে 5,000-এর ওপর তুমি ট্যাক্স দেবে, ঠিক আছে? সরকার এটা বলবে আমায় 5,000-এর ওপর, ভাবো সরকার বলছে আমার 10% ট্যাক্স চাই, তাহলে 5,000-এর ওপরেই দিতে হবে ট্যাক্সটা, ঠিক আছে? যদি বলতো সরকার যে আমি 4,000-এর ওপর তোমরা আমায় ট্যাক্স দাও, তাহলে একটু ট্যাক্সটা কম দিতে হতো। যদি সরকার বলতো যে ঠিক আছে তুমি 5,000 ডিভিডেন্ড পাচ্ছ ভালো কথা, আমাকে 4,000-এর ওপর ট্যাক্স দাও, কিন্তু সরকার কোনো ছাড় দেবে না, পুরো ওর সরকারের 5,000-এর ওপরেই 10% হয়তো দিতে হবে, ঠিক আছে? এই 10%টা কিন্তু আমি মন থেকে বানিয়ে বলছি, যে আদৌ যে কত পার্সেন্ট নেয় আমি জানি না, ঠিক আছে? তাহলে 5,000-এর ওপরেই ট্যাক্স দিতে হবে, এই হয়ে গেল। তারপরে দেখো বলেছে ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইউটিআই 64 বন্ড,
যে বন্ড থেকেই হোক, যেখান থেকেই হোক, ডিভিডেন্ড এর ওপর ট্যাক্স দিতে হবেই। আবার আমি দেখো এখানে লিখছি, ডিভিডেন্ড ফ্রম ইউটিআই, যেখান থেকেই ডিভিডেন্ড পাওয়া যাক না কেন তার উপর ট্যাক্স দিতে হবে, কোনো ছাড় নেই। তাহলে কত টাকা? 5,000 টাকা। আবার সেই 5,000, তাহলে কত হচ্ছে এখানে? তাহলে আর তো কিছু নেই। তাহলে এইগুলোকে আমরা যোগ করলে কি পাবো? টোটাল ট্যাক্সেবল ইনকাম কত? ট্যাক্সেবল ইনকাম 3,500-র ওপর ট্যাক্স দিতে হবে, 5,000-এর ওপর ট্যাক্স দিতে হবে, 5,000-এর ওপর ট্যাক্স দিতে হবে। যার যার ওপর ট্যাক্স দিতে হবে সেই ইনকামগুলোকে যোগ করে কত হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে কত হচ্ছে? 5,000 5,000 10,000, আর এখানে কত হচ্ছে? তাহলে 13,500। তাহলে এই 13,500 হলো কি? 13,500 হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস, এবং এই পুরোটার ওপর ট্যাক্সেবল, এর ওপর ট্যাক্স দিতে হবে। তাহলে এর বরাবরে আমি কি লিখবো? লিখবো ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে আমি এখানে লিখবো এর বরাবরে টোটাল, টোটাল ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, টোটাল ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, তাহলে এই হলো অঙ্ক, ছোট ছোট অঙ্ক, শুধু একটু ভালো করে বুঝতে হবে যাতে নেক্সট ভিডিওতে এমসিকিউ করার বেলায় কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। চলো আরেকটা অঙ্কে আমি চলে যাই, এগুলোকে মুছে দিই। চলো এবারে আমরা চলে যাব এক্সাম্পল 5-এ। তো দেখো বলে দিয়েছে মিস্টার বিধান ভট্টাচারিয়া বলে একজন লোক রয়েছে, তার অনেকগুলো ইনকাম বলে দিয়েছে, তো তার মধ্যে কোনটা কোনটা ইনকাম ফ্রম আদার সোর্সেস লিখতে হবে এবং সেটা ট্যাক্সেবল হওয়া চাই। তো দেখো এইখানে খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা, তার কারণ হলো এই অঙ্কে একটা দারুণ জিনিস আছে যেটা এমসিকিউতেও থাকবে। চলো 1 নম্বরে কি বলেছে দেখো, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে বলেছি এগ্রিকালচারাল ল্যান্ড থেকে মানে কৃষি জমি থেকে যদি কোনো ইনকাম হয় তো তার উপর সরকার ট্যাক্স নেয় না, সেটা হলো নন ট্যাক্সেবল ইনকাম। তো এইটা ততক্ষণই প্রযোজ্য, এই নিয়মটা, যতক্ষণ জমিটা ইন্ডিয়ায় রয়েছে। ইন্ডিয়ার বাইরে যদি কোনো জমি থেকে কৃষি ইনকাম বা এগ্রিকালচারাল ইনকাম হয়ে থাকে ইন্ডিয়ার বাইরের কোনো জমি থেকে, তাহলে কিন্তু সেটাকে এগ্রিকালচারাল ইনকাম হিসেবে দেখা হয় না। ঠিক আছে, ভারতের বাইরে কারো জমি রয়েছে এবং সেখানে সে চাষ করে ইনকাম করছে, দেখো এগ্রিকালচারাল ইনকামের ওপর সরকার ট্যাক্স কেন নেয় না জানো? কারণ আমাদের ভারতের সরকারের চোখে এটাই দেখা হয় যে কৃষক মাত্রই গরিব, তো গরিব মানুষের থেকে কি সরকার ট্যাক্স নেবে। কিন্তু ভারতের বাইরে যার জমি রয়েছে সে কিন্তু তার মানে গরিব নয়, যার বিদেশে জমি রয়েছে, তাই জন্য সেই ইনকামের ওপর কিন্তু তোমায় ট্যাক্স দিতে হবে, কৃষকদের ট্যাক্স দিতে হবে ভারতের বাইরে যদি কোনো জমি থাকে। এখানে দেখো বলে দিয়েছে ল্যান্ড ইজ সিচুয়েটেড ইন নেপাল, নেপালে জমিটা অবস্থিত, নেপালে, তার মানে এই এগ্রিকালচারাল ইনকামের ওপর কিন্তু ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ট্যাক্সেবল, কিন্তু ইন্ডিয়ায় হলে ট্যাক্সেবল নয়। ঠিক আছে, ট্যাক্স দিতে হতো না। তাহলে এখানে তো আমাকে তাহলে ট্যাক্স দিতে হবে এবং পুরো টাকাটার উপর ট্যাক্স দিতে হবে, কোনো ছাড় নেই। তাহলে আমি এখানে লিখবো ইনকাম, ইনকাম ফ্রম, তাহলে দেখো আমি এখানে কি লিখলাম, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড, এবং পাশে দেখো আমি লিখে রাখছি ব্র্যাকেটে নেপাল, নেপাল থেকে, নেপালের একটা জমি থেকে কিন্তু ইনকাম হচ্ছে। তাহলে কত টাকা ইনকাম হচ্ছে দেখো 20,000, তাহলে 20,000-এর ওপরেই কিন্তু সরকার ট্যাক্স নেবে, কোনো ছাড় নেই। চলো নেক্সট দেখো বলে দিয়েছে নেট ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ আফটার ডিডাকশন অফ টিডিএস 2,000 টাকা, তারপরে দেখবে লেখা রয়েছে 8,000 টাকা। তো বলছে যে নেট ইন্টারেস্ট, নেট ইন্টারেস্ট একটা ইন্টারেস্ট পাওয়া গেছে গভর্নমেন্ট সিকিউরিটিস, মানে কোথাও হয়তো আমি ভাবো টাকা জমা রেখেছিলাম, ফিক্সড ডিপোজিট করেছিলাম, কোথাও একটা রেখেছিলাম, তো সেখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি। কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি? খুব ভালো করে দেখবে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি। 2,000 টাকা কেটে নিয়ে 8,000 টাকা, 2,000 টাকা কেটে নিয়েছে, দেখো লেখা রয়েছে টিডিএস, টিডিএস মানে এক টাইপের ট্যাক্স কেটে নিয়েছে, নিয়ে আমাকে দিচ্ছে কত? 8,000 টাকা। বোঝা গেল? আমাকে বলো ট্যাক্সেবল ইনকাম তাহলে কতটা, কত টাকার উপর আমার ট্যাক্স নিয়েছে সরকার?
কত টাকার ওপর ট্যাক্স নিয়েছে? যদি সরকার 10%ও ট্যাক্স নেয়, বা আমি ধরে নিলাম সরকার ভাবো 20% ট্যাক্স নিচ্ছে, ভাবো সরকার, আমি ধরে নিচ্ছি সরকার বলল আমি 20% ট্যাক্স নেব, ভাবো বলেছে সরকার আমি 20% ট্যাক্স নেব, তার মানে 20% ট্যাক্স নেব মানে কার ওপর নিয়েছে? নিয়েছে কিন্তু ট্যাক্স কত কেটে নিয়েছে? 2000। তাহলে আমার টোটাল ইনকাম কত হয়েছিল? 10,000। আমার টোটাল ইনকামের ওপর কিন্তু 20% ট্যাক্স নিয়েছে, ঠিক আছে। আমার টোটাল ইনকাম কত হয়েছিল? 2000 টাকা কেটে নিয়ে আমাকে দিয়েছে 8,000। তাহলে 2000 টাকা কাটার আগে আমার কত টোটাল ইনকাম হয়েছিল? 10,000 টাকা, তাই না? সেই 10,000 টাকার ওপর কিন্তু সরকার ট্যাক্স নিয়েছে, ভাবো 20% নিয়েছে। 20% মানে হলো এই ভাবো কেটে দিলাম, এই যে দেখো 2000 টাকা, এরকম ব্যাপার আর কি। তাহলে 2000 টাকাটা যে আমার থেকে কেটেছে, কার উপর কেটেছে? 10,000-এর ওপর কেটেছে, 10,000-এর ওপর ক্যালকুলেট করেছে, তাই না? টোটাল যে আমার ইনকাম তার উপর ক্যালকুলেট করেছে। কোনো ছাড় নেই কিন্তু, যে কোনো টাইপের ইন্টারেস্ট, কোনো ফিক্সড ডিপোজিটের ওপর ইন্টারেস্ট পাচ্ছি, গভর্নমেন্ট সিকিউরিটিজ দুনিয়ার যেখান থেকেই হোক, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি যদি কোনো ইন্টারেস্ট পাই, তো আমি যে টোটাল যে ইন্টারেস্ট পাবো টোটাল, তার ওপর কিন্তু ট্যাক্স নিচ্ছে। তার মানে এই 10,000 টাকাটা যে টোটাল যেটা আমার ইনকাম, সেইটা হলো পুরোটা ট্যাক্সেবল, তার ওপর পুরোটার ওপর সরকার ট্যাক্স নেয়, কোথাও কোনো ছাড় দেয় না। কেবলমাত্র পোস্ট অফিসে 3,500 টাকা হলে ছাড় দেয়, 3,500-র বেশি হয়ে গেলে যতটুকুনি এক্সট্রা পাবো তার উপর ইন্টারেস্ট, তার উপর ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। তাহলে আমাকে আমার ট্যাক্সটা ক্যালকুলেট করেছে পুরো 10,000 টাকার ওপর, বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখবো যে, আমি আর বেশি লিখছি না, শর্টে শুধু ইন্টারেস্ট বলে লিখে দিচ্ছি, হ্যাঁ, ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট। কোথা থেকে পাচ্ছি না পাচ্ছি অত লেখার দরকার নেই। তো দেখো 8,000 হাতে পেয়েছি, কেটে নিয়েছে তো 2,000। তো কাটার আগে কত ছিল? কাটার আগে আমার ছিল তো 10,000, তার উপর তো আমার ক্যালকুলেট করেছে, আমার ট্যাক্সেবল ইনকাম হলো 10,000, সেই 10,000-এর ওপর ক্যালকুলেট করে 2,000 কেটে নিয়ে হাতে দিয়েছে 8,000, কিন্তু আমার ট্যাক্সেবল ইনকাম কত? 10,000, ঠিক আছে, বোঝা গেল? চলো, বুঝতে পারলে? নেক্সট টা প্রচন্ড ইম্পর্টেন্ট, ফ্যামিলি পেনশন রিসিভড 60,000। ফ্যামিলি পেনশন মানে ভাবো আমি কিন্তু কোনো পেনশন পাচ্ছি না, আমার বাবা বা মা কোনো পেনশন পাচ্ছে, সেটাকে বলা হয় ফ্যামিলি পেনশন। যদি আমি পেনশন পেতাম সেটা কিন্তু ইনকাম ফ্রম স্যালারির মধ্যে চলে যায়, ঠিক আছে। আমার পেনশনটা ইনকাম ফ্রম স্যালারিতে, আমার বাড়ির লোক যদি কেউ পেনশন পায় তাহলে সেটাকে বলে ফ্যামিলি পেনশন, তো সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসে। তো এখানে কিন্তু সরকার ভালোবেসে একটু ছাড় দেয়। আমি টোটাল যে টাকাটা পাচ্ছি, এখানে যেমন বলেছে 60,000, 60,000-এর ওপরেই কিন্তু সরকার ট্যাক্স নেয় না। যদি আমাকে বলতো সরকার, ভাবো বলে দিল আমার 10% ট্যাক্স লাগবে, ভাবো সরকার বলে দিল 10% ট্যাক্স লাগবে, আর যদি আমাকে আমার যে ইনকামটা হচ্ছে 60,000 তার উপরেই যদি আমায় দিয়ে দিতে হতো 10%, তাহলে আমার কত টাকা ট্যাক্স দিতে হতো জানো? দিতে হতো কিন্তু 6,000 টাকা। 60,000 পেয়ে আমাকে 6,000 টাকা ট্যাক্সই দিয়ে দিতে হতো। কিন্তু এখানে সরকার কিন্তু একটু মায়া দয়া করবে, করে বলবে যে ঠিক আছে চলো 60,000-এর ওপর ট্যাক্স দেওয়ার দরকার নেই, তোমাদেরকে কিছু ছাড় দেব, কিছু ছাড় দেব। তো সেই ছাড়টা কত আমরা একটু দেখি, সেই ছাড়টা কত আমরা একটু দেখি। দেখো সেই ছাড়টা আমরা এইভাবে এখানে লিখবো, দেখো আমি এখানে দেখো লিখবো ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন কত? 60,000। এবারে এই 60,000-এর ওপর সরকার ট্যাক্স নেবে না, একটু ভালোবেসে ছাড় দেবে। কত সেই ছাড়টা? ছাড়কে আমরা বলি ডিডাকশন, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন। দেখি কত টাকা আমাকে ছাড় দেয়। তো এখানে দুটো বিষয় ভালো করে লক্ষ্য করতে হবে, সেটা হলো কি, সেই জিনিসটা খুব ভালো করে দেখবে। এই যে ফ্যামিলি পেনশন তার 1/3 করতে হবে, 1/3, 1/3 মানে পেনশনের 1/3, ঠিক আছে, পেনশনের 1/3 করতে হবে।
তাহলে পেনশনের 1/3 মানে কত? 60,000। ভাবো, এই তো 60,000-এর যদি আমি 1/3 করি তাহলে কত হবে দেখো, 60,000। ঠিক আছে, তার আমি করব 1/3, তাহলে কত হবে? 60,000-এর 1/3 করলে হবে কিন্তু 20,000, তাই না? 20,000। আর একটা জিনিস আমরা এখানে লিখবো, সেটা হলো ম্যাক্সিমাম লিমিট। ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিট। তাহলে ম্যাক্সিমাম লিমিটে সর্বদা আমরা লিখবো 15,000, সর্বদা। ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিটে আমি সর্বদা কত লিখবো? 15,000। এবং এই দুটোর মধ্যে দেখবো কে ছোট। দেখো এদের দুজনের মধ্যে ছোট কে? ছোট হলো দেখো 15,000, তাহলে এই 15,000টাকে আমরা বাদ দেব। ঠিক আছে, 15,000টাকে আমরা বাদ দেব, দিয়ে কত পাবো? 60,000 থেকে 15,000 বাদ দিলে হবে 45,000। তাহলে সরকার 45,000 টাকার ওপর ট্যাক্স নেবে। ঠিক আছে, দেখো যদি 60,000-এর ওপর নিত আমায় ট্যাক্স দিতে হতো কিন্তু 6,000। সরকার 45,000-এর ওপর ট্যাক্স নিলে আমায় কত দিতে হবে? সেক্ষেত্রে কিন্তু আমায় 45,000-এর ওপর যদি 10% যদি চায়, তাহলে আমাকে দিতে হবে 45,000-এর 10% মানে কত? 4,500। বোঝা গেল তো যে সরকার আমাকে কোথায় ছাড় দিল? বোঝা গেল তো? তাহলে এই নিয়মটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ থাকবে। কি সেই নিয়মটা? আমাকে দেখতে হবে ফ্যামিলি পেনশনের 1/3 আর ম্যাক্সিমাম লিমিট মানে 15,000, এটা মনে মুখস্থ রাখবে, এটা কিন্তু সরকারের দেওয়া নিয়ম। যদি তোমরা জিজ্ঞাসা করো যে 15,000 কোথা থেকে এলো, এটা মুখস্থ রাখতে হবে, এটা সরকারের বানানো নিয়ম। সেটা হলো পেনশনের 1/3 আর 15,000-এর মধ্যে যেটা কম সেটা বাদ দিতে হবে ফ্যামিলি পেনশন থেকে। ঠিক আছে, বাদ দিয়ে যেটা থাকবে তার উপর ট্যাক্স সরকার নেয়। আমি যে বললাম না, সরকার পুরো টাকার উপর ট্যাক্স নেয় না, একটু ছাড় দেয়। তো কোন কতটা ছাড় দেবে? ফ্যামিলি পেনশনের 1/3 এবং 15,000 টাকার মধ্যে যেটা কম তার উপর সরকার ছাড় দেবে। তো দেখো ফ্যামিলি পেনশনের 1/3 20,000 হয়েছিল, আর ম্যাক্সিমাম লিমিট কত? মানে 15,000-এর মধ্যে কম হলো 15,000, তাহলে 15,000 টাকা বিয়োগ করে যেটা পাবো তার উপর সরকার ট্যাক্স নেবে। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে টোটাল এই যে কত হচ্ছে, তাহলে 30,000। আর এতে কত হচ্ছে? 75,000। তাহলে এই 75,000 হলো আমার টোটাল ইনকাম। ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ট্যাক্সেবল ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, তো দেখো এবারে আমরা কিন্তু করব এক্সাম্পল 6-এর দাগেরটা। তো দেখো 6-এর দাগে চারটে ইনকাম বলে দিয়েছে, তো দেখি আমরা সেই চারটে ইনকাম কেমন ধরনের ইনকাম। প্রথমে দেখো 1 নম্বরে বলে দিয়েছে ফার্স্ট প্রাইজ ওন ইন লটারি। লটারি থেকে ইনকাম হচ্ছে, কিন্তু লটারিতে ফার্স্ট প্রাইজটাই জেতা হয়েছে। ঠিক আছে, লটারির ফার্স্ট প্রাইজটাই কিন্তু জিতেছে। কত টাকা জিতেছে? 2 লাখ। তাহলে তোমাকে 2 লাখের ওপরেই সরকার ট্যাক্স নেবে। ঠিক আছে, 2 লাখের ওপরেই সরকার ট্যাক্স নেবে, কোনো ছাড় নেই। তারপরে ইনকামটা দেখো কি বলে দিয়েছে, ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারেস্ট পাচ্ছি, আমি কি বলেছি, দুনিয়ার যে কোনো জায়গা থেকে যদি কোনো ইন্টারেস্ট পাওয়া যায়, যত টাকা পাচ্ছি পুরো টাকাটার উপরেই আমাকে ট্যাক্সটা ক্যালকুলেট করতে হয়। পুরো টাকার উপরেই সরকার ট্যাক্স নেয়। কেউ যদি 10,000 ইন্টারেস্ট পায় 10,000-এর ওপর দিতে হবে, 3,000 ইন্টারেস্ট পেলে 3,000-এর ওপর দিতে হবে। যদি 10% ট্যাক্স নেয় সরকার, তাহলে 3,000 ইনকাম করলে 3,000-এর ওপর 10% দিতে হবে সরকারকে। কেউ 10,000 ইনকাম করলে 10,000-এর ওপর 10% দিতে হবে সরকারকে। কিন্তু এই ইন্টারেস্টটা যদি পোস্ট অফিস থেকে পাওয়া যায় সেক্ষেত্রে একটা ছাড় কিন্তু পাওয়া যায়। তোমাদেরকে বলেছি 3,500 টাকার কম যদি কেউ ইন্টারেস্ট পায় তাহলে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো ট্যাক্স দিতে হবে না 3,500-র ওপর। তো 500-র নিচে যদি কেউ পায়, আর 3,500-র বেশি যদি কেউ পায়, ভাবো কেউ 5,000 পেলো, তাহলে বাকি 1,500-এর ওপর ট্যাক্স দিতে হবে। বাকি 1,500-এর ওপর ট্যাক্স দিতে হবে যদি কেউ 5,000 পায়। তাহলে ওই 1,500 টুকুনি হলো ট্যাক্সেবল, ওর ওপর ট্যাক্স দিতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো 3,000 টাকা পেয়েছে, কোনো ট্যাক্স দিতে হবে? হবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে শর্টে যদি লিখি ইন্টারেস্ট, ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস, আমি শর্টে পিও বলে লিখে দিলাম, পোস্ট অফিস, কোনো ট্যাক্স দিতে হবে না, নীল বলে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলেছে, খুব ভালো করে দেখবে। রেন্ট ফর ওয়্যার হাউস। ঠিক আছে, অ্যাটাচড
টু হিজ ফার্ম হাউস ইন রিমোট ভিলেজ 30,000 টাকা। তো ভাবো, আমার একটা ফার্ম হাউস আছে এবং তার পাশে একটা ওয়্যার হাউস আছে। ঠিক আছে, আমার একটা ফার্ম হাউস আছে। ফার্ম হাউস মানে তো তোমরা সবাই জানোই। তার পাশে আরেকটা ভাবো ঘর আছে, আরেকটা ওয়্যার হাউস মানে আরেকটা ঘর আছে, এবং সেটাকে আমি ভাড়া দিয়েছি। ভাড়া দিয়ে রেন্ট হিসেবে কিছু ভাড়া পাচ্ছি। তাহলে এই ইনকামটা আমার কি ইনকাম? অবশ্যই এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাই না? এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস নয়, সেই জন্য অঙ্কের মধ্যে আসবে না। ঠিক আছে, এটা অঙ্কের মধ্যে আসবে না। চলো 4 নম্বরে দেখো কি বলেছে, মিস্টার এক্স বট এ পিস অফ ল্যান্ড। ঠিক আছে, পিস অফ ল্যান্ড উইথ ট্রিজ। তাহলে একটা লোক একটা জমি কিনেছে, যে জমির মধ্যে অনেক গাছ রয়েছে, গাছ শুদ্ধ গাছ রয়েছে অনেক, এরকম একটা জমি কিনেছে। তারপরে কি করেছে সেই লোকটা, হি সোল্ড দ্য টিম্বার অফ দিস ট্রিজ, এবং সে ওই গাছের কাঠগুলোকে বিক্রি করেছে, করে 10,000 টাকা ইনকাম করেছে। তো এই যে তার 10,000 টাকা ইনকাম, এটা কি ট্যাক্সেবল নাকি ট্যাক্সেবল নয়? তো প্রথমেই বলে রাখি, ভাবো আমি একটা জমি কিনেছি এবং সেই জমিটায় ভাবো আমি নিজে গাছ পুঁতেছি। পুঁতে আমি যদি কোনো ইনকাম করে থাকি তাহলে সেটাকে এগ্রিকালচারাল ইনকাম বলে। বোঝা গেল? আমি নিজে খেটে যদি গাছ পুঁতে থাকি এবং সেখান থেকে যদি আমি কোনো ইনকাম করে থাকি, সেটাকে বলা হয় এগ্রিকালচারাল ইনকাম। এবং তোমরা জানো এগ্রিকালচারাল ইনকাম টোটালি কি হয়? নন ট্যাক্সেবল। এই যে গাছগুলো যদি মিস্টার এক্স নিজে হাতে পুততো, নিজের হাতে পুঁতেছে, বড় করেছে এবং সেখান থেকে ইনকাম করেছে, তাহলে মিস্টার এক্স কে কোনো ট্যাক্স দিতে হতো না। কিন্তু মিস্টার এক্স কিন্তু এই গাছগুলোকে পোঁতেনি। মিস্টার এক্স যখন জমিটা কিনেছে, ওই জমিতে এমনিতেই ওই গাছগুলো ছিল এবং সেই গাছগুলো বিক্রি করে, সেই গাছের কাঠ বিক্রি করে টাকা ইনকাম করেছে। তাহলে এটাকে কিন্তু আমরা এগ্রিকালচারাল ইনকাম হিসেবে দেখবো না। ঠিক আছে, তাহলে যেহেতু এটা এগ্রিকালচারাল ইনকাম নয়, তাহলে এটা ওপর ট্যাক্স দিতে হবে, এটা কিন্তু ট্যাক্সেবল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? আমি যদি খেটে জমিতে গাছ লাগিয়ে চাষ করে ইনকাম করি তাহলে সেটাকে এগ্রিকালচারাল ইনকাম বলে। এই জমিটা কেনার আগে থেকেই গাছগুলো ছিল, কেনার পরে গাছগুলোকে কেটে বেচে দিয়েছে, কাঠ, তার কাঠ বেচে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এগ্রিকালচারাল ইনকাম হচ্ছে না, সুতরাং এর উপর ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? যে ইনকাম ফ্রম ফ্রম আমি শর্টে লিখছি টিম্বার। ঠিক আছে, টিম্বার মানে ওই কাঠগুলোকে আর কি বিক্রি করে টাকা ইনকাম হচ্ছে। কত টাকা ইনকাম হচ্ছে? দেখো এখানে খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু টাকা ইনকাম হচ্ছে আহ, কত বলে দিয়েছে, 10,000। তাহলে চলো এখানে লিখবো 10,000। তাহলে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম, কোনো ছাড় নেই, এর উপর পুরো ট্যাক্স দিতে হবে 10,000-এর উপর। যদি 10% হয় 10% দিয়ে দিতে হবে, 10,000-এর উপর 10% মানে 1,000 দিয়ে দিতে হবে ট্যাক্স। এখানে 2 লাখ আর এখানে 10,000, তাহলে হচ্ছে 2,10,000 আমার ট্যাক্সেবল। এইটা হলো আমার টোটাল ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাও সেটা ট্যাক্সেবল ইনকাম ফ্রম আদার সোর্সেস। আমি আর এখানে লিখছি না কিছু, কারণ পরীক্ষায় তো আর অত আসবে না যে বড় অঙ্ক, তাই জন্য আমি আর লিখছি না, জাস্ট বোঝানোর জন্য এগুলো করছি। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব কিন্তু এক্সাম্পল 8। তো দেখো এক্সাম্পল 8-এ দেখো কি বলে দিয়েছে। প্রথমেই দেখো 1 নম্বরে বলে দিয়েছে ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ইন পাকিস্তান। তাহলে ভারতের বাইরের যদি কোনো কৃষি জমি থেকে ইনকাম হয় তাহলে সেটাকে কিন্তু এগ্রিকালচারাল ইনকাম হিসেবে দেখাই হয় না। ঠিক আছে, সেটাকে এগ্রিকালচারাল ইনকাম হিসেবে দেখা হয়ই না। ইন্ডিয়ার ভেতরে এগ্রিকালচারাল ইনকাম হলে ঠিক আছে, ট্যাক্স নেয় না সরকার, নন ট্যাক্সেবল। কিন্তু ইন্ডিয়ার বাইরের কোনো জমি থেকে যদি ইনকাম হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই ট্যাক্সেবল। ঠিক আছে, তাহলে চলো সেটাকে কিন্তু আমাদের লিখতে হবে এবং সেটা ট্যাক্সেবল। তাহলে আমি দেখো এখানে লিখছি এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম ফ্রম পাকিস্তান। তাহলে এটা কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত টাকা ইনকাম হচ্ছে, 43,000 লিখতে হবে, এর ওপর ট্যাক্স দিতে হবে। আচ্ছা চলো এবারে 2 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর খুব ভালো করে বুঝবে কিন্তু। ঠিক আছে,
তাহলে দেখো 2 নম্বরে বলে দিয়েছে ইনকাম ফ্রম রয়্যালটি 5,000 টাকা। কোনো জায়গা থেকে একটা 5,000 টাকা ইনকাম হচ্ছে ধরে নাও। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার স্পেন্ট ফর দিস 500 টাকা। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা ইনকাম করছি 5,000 টাকা। ভাবো একটা মানুষ একটা ইনকাম করছে 5,000 টাকা। সেই ইনকামটা করতে গিয়ে তার 500 টাকা খরচা হচ্ছে। ভাবো কোথাও গিয়ে ইনকাম করছে, তো গাড়ি ভাড়া বাবদ ভাবো তার 500 টাকা খরচা হচ্ছে। তো এক্ষেত্রে সরকার কোন টাকার উপর ট্যাক্স নেবে তোমাদেরকে কিন্তু বলেছি। আগে আমি এখানে লিখে রাখি, হ্যাঁ, ইনকাম ফ্রম রয়্যালটি। ইনকাম ফ্রম রয়্যালটি, ঠিক আছে? ইনকাম করছে 5,000 টাকা, সরকার কিন্তু 5,000-এর ওপরে ট্যাক্স নেবে না। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। যে এক্সপেন্সেসটা হচ্ছে সেটাকে বাদ দিয়ে সরকার বাকি যে টাকাটা থাকছে তার উপরেই ট্যাক্স নেবে। যদি পুরো 5,000 টাকার যে ইনকাম হচ্ছে তার উপরেই যদি সরকার ট্যাক্স নিত, ধরা যাক 10% যদি নিত, তাহলে সরকার কত টাকা ট্যাক্স নিত? 10% মানে তোমার 500 টাকা ট্যাক্স নিয়ে নিত, তাই না? 500 টাকা। কিন্তু সরকার যদি কেউ ভালো কাজ থেকে ইনকাম করে, ভালো কাজ থেকে, রয়্যালটি থেকে ইনকাম হলো ভালো কাজ, মানে কোনো জুয়া বা গ্যামলিং বা কোনো হর্স রেস এরকম ধরনের ইনকাম যদি না করে কোনো ভালো জায়গা থেকে ইনকাম করে, তাহলে কি করে সরকার? তখন পুরো ইনকামের ওপর ট্যাক্স নেয় না, যে এক্সপেন্সেসটা হয় সেটাকে বাদ দিতে বলে। মানে এই যে 5,000 টাকা ইনকাম করতে গিয়ে ওর 500 টাকা খরচা হয়েছে, তার মানে ওর অ্যাকচুয়াল ইনকাম কত হয়েছে? 4,500, তাই না? 4,500। সরকার 4,500-র ওপর ট্যাক্স নেবে যদি 10% নেয়। তার মানে কত? 10% নেওয়া মানে হলো তোমার এই যে দেখো 450। কিন্তু যদি 5,000-এর ওপর নিত 10%, তাহলে 500 টাকা দিতে হতো। এক্সপেন্সেসটা বাদ দিচ্ছে বলে ট্যাক্সটা একটু কম দিতে হচ্ছে সরকারকে, তাই না? তো ভালো কাজ যদি তুমি করে ইনকাম করো, তাহলে কিন্তু এক্সপেন্সেসটা বাদ দিয়ে যে টাকাটা থাকছে তার উপরেই সরকারকে ট্যাক্স দিতে হয়। কিন্তু যদি কেউ কোনো গ্যামলিং বা হর্স রেস বা আহ, জুয়া টাইপের কোনো ইনকাম থাকে, ইনকাম থেকে মানে জুয়া থেকে যদি কোনো ইনকাম করে, তাহলে কিন্তু এই এক্সপেন্সেস বাদ যাবে না, পুরো টাকার উপর ট্যাক্স দিতে হবে সরকারকে। কারণ সরকার এগুলো কেন করে? যাতে জুয়া টুয়া থেকে বেশি ট্যাক্স নেব, আর যদি কেউ ভালো কাজ করে তার থেকে কম ট্যাক্স নেব। তার মানে ভালো কাজে মানুষকে উৎসাহিত করার জন্য এইগুলো সরকার করে থাকে। বোঝা গেল? তাহলে ট্যাক্সেবল ইনকাম কতটা? এইটা, এই টাকার উপর ট্যাক্স দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? চলো আরেকটা আমরা দেখি কি বলছে। পরেরটাই দেখো এখানে কি রয়েছে। বলে দিয়েছে রেন্টাল ইনকাম ফ্রম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 40,000, এক্সক্লুডিং, কি বলছে এখানে, এক্সক্লুডিং 2,000 ফর রিপেয়ার্স অ্যান্ড 5,000 ফর ডেপ্রিসিয়েশন। তো দেখো বলেছে রেন্টাল ইনকাম ফ্রম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ভাবো আমার কাছে কোনো মেশিনারি আছে, ভাবো আমার কাছে একটা বড় জেনারেটর আছে, সেটাকে আমি ভাড়ায় দিয়ে দিলাম। এবারে আমি যে টাকাটা ইনকাম করব সেটাকে এখানে লিখতে হবে। এবারে এই যে জেনারেটরটার পিছনে আমার কত খরচা হয়ে যাচ্ছে? আমি তো ইনকাম করছি কত? টোটাল ইনকাম হচ্ছে 40,000, ভালো কথা, টোটাল ইনকাম হচ্ছে। তাহলে আমি লিখছি রেন্টাল ইনকাম, আগে আমি লিখে রাখি রেন্টাল ইনকাম ফ্রম মেশিনারি। মেশিনারি আমার কত টাকা ইনকাম হচ্ছে? আমার ইনকাম হচ্ছে 40,000 টাকা, ভালো কথা। 40,000, সরকার যদি আমার এই 40,000 টাকার উপরেই ট্যাক্স নেয়, তাহলে আমাকে অনেকটা বেশি ট্যাক্স দিতে হবে। যদি 10% ট্যাক্স নিয়ে নেয়, আমাকে অনেক বেশি দিয়ে দিতে হবে, 4,000 টাকা দিয়ে দিতে হবে। কিন্তু যেহেতু আমি এটা ভালো কাজ, এটা তো কোনো চুরি বা মানে কোনো জুয়া চুরি বা কোনো গ্যামলিং বা কোনো টাইপের জুয়া নয়, তাই না? এটা তো একটা ভালো ইনকাম। তাই জন্য সরকার আমার যে খরচাগুলো হয়েছে না, এই 40,000 টাকা ইনকাম করতে গিয়ে আমার খরচা হয়েছে, জেনারেটরটাকে ভাবো রিপেয়ার করতে আমার খরচা হয়েছে কত? 2,000। জেনারেটরের একটা ডেপ্রিসিয়েশন আছে 5,000। তাহলে আমি এই খরচাগুলো বাদ দেওয়ার একটা সুযোগ পাবো। তাহলে আমি যদি 40,000 থেকে ভাবো 2,000 বাদ দেবো, তারপরে আবার আমি বাদ দেব কত? 5,000। বাদ দিলে আমার কত থাকবে? থাকবে 33,000। তাহলে আমি এই 33,000 টাকার ওপর ট্যাক্স দেব। বোঝা গেল? এই 33,000-এর ওপর আমি ট্যাক্স দেব। তাহলে 33,000-এর ওপর যদি আমি সরকারকে 10% দিয়ে দিই, তাহলে আমার 3,300 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু এই খরচগুলো যদি আমি বিয়োগ না করতাম,
যদি বলতো যে তোমাকে এই পুরো 40,000-এর ওপরেই ট্যাক্স দিতে হবে, তাহলে কিন্তু আমার বেশি ট্যাক্স দিতে হতো, 4,000 টাকা দিয়ে দিতে হতো কিন্তু তখন। বোঝা গেল? যেহেতু ভালো কাজ, সেই জন্য আমি বাদ দেওয়ার, এই খরচগুলোকে বাদ দেওয়ার একটা সুযোগ পেলাম। যদি এটা কোনো গ্যামলিং হতো তাহলে কিন্তু বাদ দিতে পারতাম না। তাহলে এবারে টোটালটাকে যোগ করলেই হয়ে যাবে, এই সব কটাকে যোগ করলেই আমি পেয়ে যাব যে টোটাল ট্যাক্সেবল ইনকামটা কত। আর আমি যোগ করছি না, তোমরা করে কিন্তু বসিয়ে নেবে এবং আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব কিন্তু এক্সাম্পল 9, এবং এক্সাম্পল 9-এ দেখো কি বলে দিয়েছে। প্রথম যে ইনকামটা হচ্ছে, ডিভিডেন্ড রিসিভড ফ্রম এক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড অ্যান্ড ইন্ডিয়ান কোম্পানি 4,160, ঠিক আছে? এবং দেখো এখানে আরেকটা কথা বলে দিয়েছে। আচ্ছা, আগে একটা আমি ডিভিডেন্ড পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি না পাচ্ছি কিচ্ছু জানার দরকার নেই, ট্যাক্স দিতে হবেই, ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে লিখবো ডিভিডেন্ড, ডিভিডেন্ড রিসিভড। ভালো কথা, ডিভিডেন্ড পাচ্ছি। কত টাকা আমি ডিভিডেন্ড পাচ্ছি? ডিভিডেন্ড পাচ্ছি 4,160। এবারে এই 4,160টা তো ডিভিডেন্ড পাচ্ছি। ডিভিডেন্ড কখন পায় জানো? যখন কোনো মানুষ শেয়ার কেনে, কোনো কোম্পানির শেয়ার কিনলো, তো সেই কোম্পানিটা কি করে, তার শেয়ার হোল্ডারকে একটা ডিভিডেন্ড দেয়। এবার শেয়ার কিনতে তো টাকা লাগে, সেই টাকাটা জোগাড় করতে একটা খরচা হয়েছে। তো সেই খরচাটা কত সেইটা দেখো বলেই দিয়েছে, ইন্টারেস্ট পেড অন ক্যাপিটাল বরোড ফর দ্য পারপাস অফ ইনভেস্টমেন্ট ইন সাচ শেয়ার্স 500 টাকা। তো শেয়ার কিনতে না কিছু খরচা হয়েছে, তো সেই খরচাটা কত টাকা হয়েছে? 500 টাকা। তাহলে আমি ডিভিডেন্ড পাচ্ছি 4,160, এই টাকাটা ইনকাম করতে গিয়ে আমার খরচা হয়েছে 500 টাকা। তাহলে যেহেতু এটা খুব ভালো কাজ থেকে ইনকাম, তাহলে এই 500 টাকাটা বাদ দিয়ে যেটা, তাহলে আমার অ্যাকচুয়াল ইনকাম কত? আমি ইনকাম করছি 4,160, এবং এই ইনকামটা করতে গিয়ে আমার খরচা হয়ে গেছে 500 টাকা, ঠিক আছে? তাহলে আমার অ্যাকচুয়াল ইনকাম কত হলো? তাহলে আমার অ্যাকচুয়াল ইনকাম হবে 3,660। তাহলে এর উপর আমায় ট্যাক্স দিতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারেই তো আসল অঙ্ক, দুয়েরটায় দেখো কি বলেছে। উইনিং ফ্রম হর্স রেস 13,200, এক্সপেন্সেস ইনকার্ড ফর দ্য সেম 2,000। তাহলে আগে আমি এখানে লিখে রাখি, হর্স রেস থেকে ইনকাম করছে, হর্স রেস, ঠিক আছে? হর্স রেস থেকে ইনকাম করছে, কত টাকা ইনকাম করছে? 13,200। এবারে দেখো 13,200 টাকা ইনকাম করছে। তো এবারে এই যে ইনকামটা করতে গিয়ে তার কিন্তু কিছু খরচা হচ্ছে। কত টাকা খরচা হচ্ছে দেখো বলে দিয়েছে, 2,000 টাকা। ভাবো কোনো একটা ঘোড়ার পিছনে আমি ভাবো টাকা লাগিয়েছি, যে কোন ঘোড়াটা ফার্স্ট হবে, তার পিছনে ভাবো আমি টাকা লাগিয়েছি। তো এটা তো এক টাইপের জুয়া টাইপের, তাই না? তো সেখান থেকে আমি জুয়াতে জিতে গিয়ে 13,200 টাকা ইনকাম করেছি। এবারে এই খেলাটায় জেতার জন্য আমাকে 2,000 টাকা খরচা হয়েছে, হয়তো যে মাঠে হর্স রেস হয় সেখানে যেতেই আমার গাড়ি ভাড়া চলে গেছে 2,000 টাকা। তাহলে আমার অ্যাকচুয়াল ইনকাম কত হলো? 11,200। সরকার কার ওপর ট্যাক্স নেবে? সরকার কিন্তু নেবে এই টাকাটার ওপর ট্যাক্স, সরকার কিন্তু এর ওপর ট্যাক্স নেবে না। বোঝা গেল? যদি এটা আমি কোনো ভালো কাজ থেকে ইনকাম করতাম তাহলে কিন্তু এই টাকার উপর ট্যাক্স নিত, তাতে আমার ট্যাক্সটাও কম পড়তো। কিন্তু যেহেতু এটা এক ধরনের জুয়া, সেই জন্য এই টাকার উপর ট্যাক্স নেবে, যাতে আমায় সরকারকে বেশি ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? তাহলে আমার ট্যাক্সেবল ইনকাম কত? আমার এই টাকাটার উপর ট্যাক্স নেবে, ঠিক আছে? এর ওপর ভাবো 10% নিয়ে নিল। কিন্তু যদি এইটার ওপর 10% নিত তাহলে আমাকে তো একটু কম দিতে হতো, তাই না? কিন্তু নেবে না, যেহেতু এটা এটা জুয়া, সেই জন্য ভালো কাজ হলে এইটার ওপর নিত। বোঝা গেল? এইবারে দেখো, এইবারে এখানে একটা দারুণ ব্যাপার আছে নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টে দেখো কি বলছে, ইনকাম বাই ওয়ে অফ ওনিং অ্যান্ড মেনটেনিং রেস হর্স 8,900, এক্সপেন্সেস ইনকার্ড ফর মেনটেনিং সাচ হর্সেস 1,200। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমি আগে পুরোটাকে আগে লিখি, তারপরে ব্যাপারটা আমি বলছি। যে এখানে দেখো কি বলে দিয়েছে, ইনকাম, এখানে দেখো বলে দিয়েছে ইনকাম ফ্রম ওনিং অ্যান্ড
তো দেখো এইখানে আমি দেখো কি লিখলাম, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে আমি লিখেছি ইনকাম, এই জায়গাটায় দেখবে ইনকাম ফ্রম ওনিং অ্যান্ড মেনটেনেন্স অফ হর্স রেস থেকে কত টাকা ইনকাম করছি, 8,900। এবং সেখান থেকে বাদ যাচ্ছে, এবং সেখান থেকে একটা এবং এটা করতে এর মানেটা আগে আমি বলি। এর মানেটা হলো যে ঘোড়া আমি কিনেছি, ভাবো আমার ঘোড়া আছে, এবং এই ঘোড়াটাকে আমি হর্স রেসের কাউকে দিই, ভাবো হর্স রেসের ওখানে আমার ঘোড়াটা দৌড়োয়। তো আমি ঘোড়াটা কিনেছি এবং সেটাকে মেনটেনও করছি, আমি ভাবো আমি মেনটেন করছি, আমার একটা ঘোড়া আছে এবং আমি সেটাকে কিনেছি এবং সেটাকে মেনটেন করছি, এবং মেনটেন করে আমার কত টাকা ইনকাম হচ্ছে, ইনকাম হচ্ছে কিন্তু 8,900। ঠিক আছে, আমার ইনকাম হচ্ছে 8,900, ভালো কথা, ইনকাম হচ্ছে। এইবারে দেখো এইগুলো, এই ঘোড়াগুলোর পিছনে আমার খরচা হচ্ছে, মেনটেন করবার জন্য আবার খরচাও হয়ে যাচ্ছে 1,200 টাকা। কত খরচা হচ্ছে? 1,200 টাকা। তো খুব ভালো করে কিন্তু দেখবে, আগে বুঝবে ব্যাপারটা। এই যে 8,900 টাকা, এটা কিন্তু আমি ঘোড়ার পিছনে টাকা লাগিয়ে ইনকাম করছি না। এটা কিন্তু আমি, কোন ঘোড়াটা জিতবে, আমার ঘোড়া জিতে গেছে, আমি পেয়ে গেলাম 8,900, না, এরকম নয়। এইভাবে কিন্তু আমি টাকা ইনকাম করছি না। আমি ঘোড়া কিনেছি এবং আমার ঘোড়াগুলো হর্স রেসে দৌড়ায়, অন্য লোকেরা টাকা লাগায়। আমি সেই, আমি ঘোড়াটাকে জাস্ট হর্স রেসের ওখানে দিয়েছি, আমি হর্সের পিছনে টাকা লাগাই না। আমি ঘোড়াগুলোকে মেনটেন করি, পরিচর্যা করি, যত্ন করি, এবং সেই সেই থেকে আমার টাকা ইনকাম হয়েছে, সেখান থেকে আমার টাকা ইনকাম হয়েছে। ঠিক আছে, তো আমি কিন্তু হর্স রেস থেকে টাকা পাইনি, আমি একটা ঘোড়াকে যত্ন করছি, আমি ঘোড়াটার কে যত্ন করছি, তাকে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, সেই জন্য আমাকে টাকা দিচ্ছে। এবং যত্ন করতে আমার খরচা হচ্ছে কত? 1,200 টাকা। আমার খরচা হয়ে যাচ্ছে, আমার ইনকাম হচ্ছে এত আর খরচা হচ্ছে এত। তাহলে আমার অ্যাকচুয়াল ইনকামটা কত? আমার অ্যাকচুয়াল ইনকামটা হলো, তার মানে কত টাকা? আমার অ্যাকচুয়াল ইনকামটা হলো তার মানে 7,700 টাকা। সরকার এই টাকার উপর ট্যাক্স নেবে না, এই টাকার উপর নেবে কেন? কারণ আমি কিন্তু হর্স রেসের টাকা লাগাচ্ছি না, আমি কিন্তু জুয়াতে, এই টাকাটা কিন্তু জুয়া থেকে ইনকাম হচ্ছে না। আমি পরিশ্রম, আমি খেটে টাকাটা ইনকাম করছি, আমি ঘোড়ার পরিচর্যা করছি, আমি ঘোড়ার সেবা করছি, সেইখান থেকে টাকা ইনকাম করছি, আমি কিন্তু জুয়া থেকে করছি না। সেই জন্য এক্সপেন্সেস বাদ দিয়ে যে টাকাটা, তার উপর সরকার ট্যাক্স নেবে, বোঝা গেল? তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম কত যোগ করে দেবে, এই সবকটাকে করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তো আমাদের হয়ে গেল।